এই যে তুমি বাড়িতে কোথায় গেলে? আমি প্রথমে এলাম কাশীপুরে। আচ্ছা, আমাকে তখন বলো, তখন এই যে বাড়ি ভাড়া পাওয়া যেত? হ্যাঁ, পাওয়া যেত, পাওয়া যেত। তখন এই বিশ্বাস ছিল বাড়িওয়ালা হ্যাঁ, ছিল। তো যে বাড়িটা পেলাম সেটা খুব একটা ভালো বাড়ি নয়, আর কাশীপুর অঞ্চলটা আমার খুব একটা পছন্দের জায়গা ছিল না। তো প্রথমে পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু ওখানে গিয়ে আমরা যে মানসিকভাবে যে শান্তিতে ছিলাম তা ছিলাম না, কারণ পছন্দ হতো না জায়গাটা। চারপাশে পরিবেশটা খুব এমন কিছু ছিল না যে যাতে মনটা ভালো লাগতে পারে। তো আমরা চেষ্টা করলাম যে ওখান থেকে অন্য কোথায় যাওয়া যায় কিনা। 1 বছর মতো ছিলাম আমরা কাশীপুরে। তারপরে ওখান থেকে এলাম বাগবাজারে। আমাদের আত্মীয়র একটা জানাশোনার থ্রু দিয়ে বাগবাজার পেলাম। বাগবাজারে এসে তখন বেশ চলছিল, ভালোই চলছিল, থাকছিলাম। এরপরে আমার ৬৬ থেকে না, তারপরে ৬৬তে কাশীপুরে, তারপরে ধরো ৬৭তে এলাম বাগবাজারে। ৭০ সালে আমার প্রমোশন হলো চাকরির। আমি একটু ফেরত যাব। এই যে তুমি তখনকার দিনের বাড়ি ভাড়া কামরা যদি একটু বোঝা যায়। কাশীপুরের বাড়িটা যেটা ছিল 2 কামরার, আর তার সঙ্গে এখানটা স্পেস ছিল। বাগবাজারে ছিল 2 কামরা, সাল? দোতলায়। কাশীপুরটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। না না, এই বাগবাজারেরটা কোন সাল? বাগবাজারে 67-68 সালে। কত ভাড়া? ভাড়া বোধ হয় 100 টাকা না 150 টাকা ছিল, এরকম। আগ্রিম টাগ্রিম দিতে হতো? তখন বাড়ি ভাড়া নিলে আগ্রিম দিতে হতো? না, দিতে হতো না। আচ্ছা, মানে এটা মুখের কথার বিশ্বাস ছিল। 2 জায়গায় কোথায় আমাকে অগ্রিম দিতে হয়নি। আমার প্রমোশন হলো 71-এ। আমি লখনউ চলে গেলাম। আমার শাশুড়ি, শ্বশুরমশাই, আমার মাকে এনে রাখা হলো বাগবাজারে। তো আর সিমলাতে আমার বড় শালিকা ছিলেন, আমার ভাইরা ভাই ছিলেন, ওরা সব দেখাশোনা করতো। ওদের ভরসায় রেখে আমি গেলাম 71 সালে। 72 সালে আমি 71 সালের মাঝামাঝি কি একটু পরে শেষের দিকে গেলাম। 72 সালে আমার মেয়ে জন্মালো, তখন আমি কিন্তু লখনৌ থেকে ওখানে বাড়ি ভাড়া করলাম। খুব ভালো জায়গা পেয়েছিলাম। জায়গাটার নাম হচ্ছে মহানগর, জায়গাটার নাম। লখনৌ থেকে গোমতী নদী পার হয়ে গিয়ে একটা নতুন টাউনশিপ, তো সেখানে একটা ভালো ফ্ল্যাট পাওয়া গেল, সেখানে রইলাম। তখন খবর দিলাম যে এবার তোমরা চলে এসো। আমার বড় ভাইরা আমার কন্যা, পুত্র, স্ত্রীকে নিয়ে লখনৌ এসে পৌঁছে দিলেন। আমার কন্যার বয়স তখন 3 মাস। 3 মাস বয়সে আমি প্রথম দেখলাম, বাবা হিসাবে আমার কন্যাকে আমি প্রথম দেখলাম যখন আমার কন্যার বয়স 3 মাস। সেটা অন্যরকম অনুভূতি। নিজের প্রাপ্য হচ্ছিল যে চাকরির জন্যে মেয়েটার জন্মের সময় রইলাম না, যেটা প্রত্যেক স্ত্রী আশা করে নিশ্চয়ই সন্তান জন্মের সময় হাজব্যান্ড থাকবে সঙ্গে। কিন্তু সেটা আমি পারিনি, কাজের চাপে, অফিসের কাজের চাপে, এবং অফিসের কাছ থেকে ছুটিও আমি এই সময় পাইনি। কারণ আমার ভয় ছিল যে নতুন প্রমোশন পেয়ে, একটা নতুন অ্যাসাইনমেন্ট পেয়ে আমি এসেছি, আমার জীবনে যদি আরও এগোতে হয় তাহলে পরে এই সময় ছুটি ছাড়া চাইলে যদি আবার কিছু বিরূপ কোনো যদি ব্যাপার ঘটে, এই ভয়ে আমি সেটা চাইতেও পারিনি। যাই হোক, লখনৌয়ের জীবনটা আমাদের খুব সুখে কেটেছে। আমরা 7 বছর ছিলাম লখনৌয়ে। আমরা 71 থেকে 77-এর এন্ডে আমরা কলকাতা ফিরে আসি। কিন্তু এই লখনৌয়ের জীবনটা আমরা চিরকাল মনে রেখেছি। আমার ছেলেমেয়েরাও মনে রেখেছে লখনৌয়ের জীবনটা। কারণ ওখানে একটা সামাজিক সম্মানের মধ্যে ছিলাম। গান বাজনার ক্ষেত্রে একটা জনপ্রিয়তা ছিল। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতাম, খবরের কাগজে খবর বেরোতো। মানে গানের জগতে একটা জায়গা ছিল আর কি আমার ওখানে। লোকে এক ডাকে চিনতো গায়ক হিসাবে। আর সমাজের বেশ উচ্চ পদে যারা আসেন সেই সমস্ত লোকের সঙ্গে খুব ভালো জানাশোনা হয়েছিল। ওদের পীড়াপিড়িতে বাড়িতে রোববারে একটা গানের স্কুল খুলেছিলাম বাধ্য হয়ে। তারপরে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, CDRI, তার যিনি ডিরেক্টর তিনি ছিলেন ডক্টর কারকুন। তার পুত্রবধূ আমার কাছে গান শিখত, এবং এরা সব আমার গানের ভক্ত।
তারপরে এক্সাইড কোম্পানির ওখানকার ছিলেন রিজিওনাল ম্যানেজার, তিনিও যাতায়াত করতেন আমার বাড়িতে। মানে এমন হতো যে ওখান থেকে আমাকে গোটা ইউপি এবং পার্ট অফ এমপি আমাকে ট্যুরে যেতে হতো, আমার জুরিসডিকশনের মধ্যে ছিল এগুলো। তো আমি যখন যেতাম তখন আমার বাড়ি দেখাশোনার দায়িত্ব নিতেন ওই ডিআইজি অফ পুলিশ। জিপে করে নামতেন, আসতেন, ওনার ড্রাইভার আসতো, লম্বা লম্বা ফলে খুব লম্বা ছিলেন, লম্বা লম্বা পা ফেলে এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করতো সব ঠিকঠাক আছে তো, বাজেট টাজেট করিয়ে দিতে হবে কিনা বলুন। মানে এতটাই ভালোবাসতেন। এই ভালোবাসাটার কথা তো বলা যায় না। আর লখনৌ জীবনটা অদ্ভুত সুন্দর ছিল, অদ্ভুত সুন্দর। ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। ওখান থেকে তো চলে এলাম আমরা ৭৭-এর এন্ডে কলকাতা এলাম, মানে কোম্পানি চেঞ্জ করলাম। আমি আপনার আসছি, আমি দুটো জিনিসে ফেরত আসছি। একটা হচ্ছে বাগবাজার আর লখনৌ তুমি যাচ্ছ, ওদের কলকাতা আর কলকাতার বাইরে পারিবারিক জীবনে চেঞ্জ যেটা হচ্ছে তো হচ্ছে। আমি একটু তখনকার দিনের অর্থনীতিটা বোঝার চেষ্টা করছি, চারিপাশে বাজার অর্থনীতি সোজা চলিত ভাষায়। একটা মধ্যবিত্ত সে চাকরি করছে, তার সংসার আছে। তুমি যে ভাইরার কথা বলছো, সে ভাইরা বা তোমার মামাতো ভাইও বটে, তাই সেই ভাইরার কথাই বলছো তো? তোমার গুপি বাঘা কেস বেসিক্যালি, হ্যাঁ না? না ভাইরা মানে না, আমার যে ভাইরা, যেমন নিজের মামাতো ভাই যে ভাইরা হয়েছে, সে হচ্ছে আমার স্ত্রী হচ্ছে 4th, ও হচ্ছে 5th। আচ্ছা মানে আমার স্ত্রী ছোট, আর আমি যার কথা বলছি সে হচ্ছে সবচেয়ে বড় বোন। আচ্ছা, আমি এবার জানতে চাইবো যে তখন এই বাড়ি ভাড়া বা তখনকার যে দৈনন্দিন যে বাজার খরচা কিরকম দাম টাম ছিল? বাড়ি ভাড়াতে তোমাকে বললাম 100 থেকে 150 টাকার মধ্যে। হ্যাঁ, এবার দৈনন্দিন আমি শেষ করিনি, আর হচ্ছে দৈনন্দিন বাজার। লখনৌতে গিয়েও তুমি কি দেখলে সেই গল্পটা মোটামুটি একই? মানে কলকাতার বাজার দর আর লখনৌ এর মনে আছে, মানে জাস্ট কিছু? হ্যাঁ, মনে তো আছে নিশ্চয়ই। এখন ব্যাপারটা তো, আমি প্রতি মাসের খরচাটা আমার স্ত্রীর হাতে দিয়ে দিতাম, কারণ আমি কখন বাইরে যাচ্ছি, কখন কী যাচ্ছি, আর ওর হাতে টাকা না থাকলে অসুবিধা পড়বে। তো কলকাতাতে আমার 200 থেকে 250 টাকা মাসে চলে যেত খরচা। সেটা আমার লখনৌতে গিয়ে বাড়ি ভাড়াটা বেশি বেড়েছিল, বাড়ি ভাড়াটা বেড়েছিল 250 টাকা হয়েছিল বাড়ি লখনৌ গিয়ে। এখানে যেহেতু 100-150 টাকার মধ্যে ছিল, লখনৌকে বাড়ি ভাড়া দিতাম 250 টাকা। আর কাজেই মাসিক খরচা যেটা আমার স্ত্রীর হাতে দিতে হতো 250 টাকা, আর তার সঙ্গে আরও 300 টাকা, মানে 300 টাকার মধ্যে মাসিক খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যেত। তখন কিরকম মাইনে পেতে? তখন মাইনে পেতাম 1200 টাকা মাইনে পেতাম, আর তার সঙ্গে ডেলি অ্যালাউন্স ছিল একটা, সেটা পেতাম ডেলি 10 টাকা করে। গাড়িতে ট্রাভেল করলে, ট্রেনে ফার্স্ট ক্লাস ট্রাভেল পেতাম, ট্রাভেলের জন্য খরচা ফার্স্ট ক্লাসে। এই আর আউটডোরে এমনি গেলে পারে, বাইরে ট্যুরে গেলে পারে, তখন ডেলি অ্যালাউন্সটা হেডকোয়ার্টারে, যেমন লখনৌ হেডকোয়ার্টার ছিল আমার তখন 10 টাকা করে, বাইরে গেলে পেতাম 25 টাকা। এটা ইনফ্যাক্ট যারাই বাইরে চাকরি করেন বা ট্রাভেলিং সেলসম্যান যারা হন, তারা ট্যুরে যাওয়াটা একটা বেনিফিট হতো, মনিটারি বেনিফিট একটা ছিল। মানে আর কিছু না, মানে ওই মাইনে যেটা হতো সেটা প্রায় সংসারে দিয়ে এই ট্যুরের এ থেকে সেভিং হতো। হ্যাঁ, আমি আর্নিং পোটেনশিয়ালটা জিজ্ঞেস করছি যে কত পার্সেন্টে আর্নিং পোটেনশিয়াল ছিল, মনে আছে? মানে মোটামুটি একটা ওভাবে হিসেব করে নি কখনো। হ্যাঁ, কোনো মাসে বেশি, কোনো মাসে কম, তো অ্যাভারেজ একটা কিছু করলে হয়তো 25% তো নিশ্চয়ই থাকতো। এটা খুব আইডিয়াল, কিন্তু 25% আর্নিং সেভিং পোটেনশিয়াল ইজ। হ্যাঁ, কারণ লখনৌতে গিয়ে আমি যখন গেছি, আমার স্ত্রী যখন বাচ্চা দুটোকে নিয়ে গেছে, তখন তো আমরা কোনো ফার্নিচার কিছু নিয়ে যেতে পারিনি। ওখানকার থেকে আমরা কিনতাম, আমরা সোফা, খাট, আলমারি, এসব এক এক করে সমস্ত ওখানে কিনেছিলাম। সেটা তো সেভিং থেকেই হতো। 71 বা 72-তে, 72 সময়তে যাই সময় যখন তুমি লখনৌতে আছো, তখন আমি আন্দাজ করছি তোমার বড় সন্তানের বয়স হচ্ছে 6-7। ওরকম, তার একটু বেশি। হ্যাঁ, আমার মেয়ে তখন 6-7 বটেই। হ্যাঁ, 7। আর তোমার মেয়ে 72-এ জন্মেছে, 7 জন চলে আসছে, তখন তার বয়স 5।
তার হ্যাঁ। খুব স্মৃতি সাংঘাতিক কিছু মেয়ে থাকবে বলে মনে হয় না, তবু যেটুকু আছে আর কি। মেয়ের সম্বন্ধে না ছেলের সম্বন্ধে? না, দুজন সম্বন্ধে তারা ছেলের বেশি মনে থাকবে। তার একটা কারণ হচ্ছে যে সে 7-এ গেছে, ফিরছে 12-তে প্রায়, তো মানে এই তার তো একটা বড় হওয়া আছে। তো আমি শিওর তোমার বড় ছেলের লখনৌ সম্বন্ধে স্মৃতিটা অনেক বেশি তাজা। হ্যাঁ, লখনৌতে ওকে তো সিটি মন্টেসরি, ওখানে ক্লাস 7 পর্যন্ত পড়েছে। বেশ ভালোই ভালোই ভালোই, খুব ভালো স্কুল ছিল, খুব ভালো। কিন্তু আমি যেটা করেছিলাম, যেহেতু বাড়িতে আমার গানের চর্চাটা হয়েছিল, তখন ওদের অনেক ছোটো বয়স থেকে আমি গানটা শেখাতে আরম্ভ করেছিলাম। মানে আমার মেয়ে হারমোনিয়াম নাগাল পেত না, ওটা শুয়ে পড়ে এরকমভাবে বেলে করতে গান শিখতো, মানে তখন থেকে ওদের গান শেখাতাম। এবং গান শেখাতাম মানে ওদের একটুখানি খ্যাতি হয়েছিল যে বাচ্চারা এত ভালো গাইছে, তো কোনো অনুষ্ঠান হলে পরে ওরাও আমন্ত্রণ পেত, মাঝে মাঝে অনুষ্ঠান করতো, এবং ওদের কথা অনেক সময় খবরের কাগজে লেখা হতো, বাচ্চা বলে ওদের কথা মানে ভালোবেসে সমস্ত খবরগুলো বেরোতো। আছে সে কাগজে আমার কাটিং আমি রেখেছি, আমি সেগুলো স্মৃতি হিসাবে। এইগুলো ছিল। আর আমার মেয়ের স্কুলে ভর্তির একটা খুব মজার গল্পটা মনে আছে। তো ওখানে ও হিন্দিটা ভালো শিখে গিয়েছিল, কারণ আমাদের বাড়িওয়ালা, আমাদের যে ভাড়াটেতে, যে সামনের দিকটা আমরা থাকতাম ভাড়া, তার পেছন পোর্শনেই থাকতেন আমাদের বাড়িওয়ালা মিস্টার শ্রীবাস্তব। তাদের বাড়ি তার দুটো মেয়ে ছিল, ওকে রাত দিন তারাই মানুষ করতো, নিয়ে গিয়ে রাখতো, আর তাদের সে হিন্দি বলতো, খুব ভালো হিন্দি শিখে গিয়েছিল। তো স্কুলে যখন ভর্তি হতে গেছে, স্কুলে ওকে প্রশ্ন করেছে, এই হাতটা খুন্তি টুন্তি দেখে যে ইসমে কে হতা হয়, তখন উত্তর দিয়েছিলাম মাম্মি নে খানা পাকাতা হয়। তো সেইটি এইটা না এত মজার ব্যাপার, হাসির ব্যাপার। আমরা বহুবার আমরা এই মজার গল্পটা করেছি, মাম্মি নে খানা পাকাতা হয়।